হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম দারুণ 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 সত্যি দারুণ ভয়ঙ্কর ঘটনা নিয়ে। স্বর্ণালী রায়চৌধুরী আজকের ঘটনা আমাদের শেয়ার করেন। আজকে স্বর্ণালী রায়চৌধুরী দিদিভাই বলেন, সোনা আমি তোমার থেকে বয়সে যথেষ্ট বড়। আজকে যে ঘটনাটা তোমাকে আমি শেয়ার করতে চলেছি, এই ঘটনাটা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে। আমি যখন বিয়ে হয়ে যাই শ্বশুর বাড়িতে, তখন আমার ছোটবেলা থেকেই ভূত প্রেত এইসব বিষয় নিয়ে খুব ইন্টারেস্টেড ছিলাম। ভূত ভূত ব্যাপারটা বেশ একটা গা ছমছমে ভয় লাগার একটা বিষয়। খুব ভালো লাগতো যখনই কোনো আসরে এই প্রসঙ্গে কথা হতো। ভূতের কথা শুনলে আর কোনো কাজ, পেটে খিদে কিছুই থাকতো না। কতক্ষণে কেউ হয়তো গল্প বা কোনো সত্যি ঘটনা বলছে, কতক্ষণে সেটা শুনবো, কতক্ষণে সেটা আমি শেষ করব শুনে, পুরো বিষয়টা জানার একটা আগ্রহ ছোট থেকেই ছিল। যখন বিয়ের পর শ্বশুর বাড়িতে যাই, আমার মামা শ্বশুর আসতেন কখনো কখনো। উনি অ্যাকচুয়ালি একজন নামী অ্যাস্ট্রোলজার ছিলেন। প্রায়শই উনি আমাদের শ্বশুর বাড়িতে আসতেন। এসে যেতনিক আমি নতুন বউ, আমার সাথে খুব সুন্দর করে কথা গল্প, সে এক খুব আনন্দর একটা মুহূর্ত উনি আসলেই হয়ে যেত। তারপরে পাশে পাশে যারা আমাদের প্রতিবেশী ছিলেন, যখনই মামা শ্বশুর আসতেন ওনারা তখন হাত দেখাতে আসতো মামা শ্বশুরকে, সবাই গল্প করতো, সে বিশাল একটা আনন্দর মেলা বসতো। এরকমই একদিন ওনার মুখে শোনা ঘটনা। ওনার যখন ইয়াং বয়স ছিলেন তখন উনি কিন্তু অ্যাস্ট্রোলজার ছিলেন। অনেক পরে পড়াশোনা করে তারপর উনি ওইটা একটা শেখেন অ্যাস্ট্রোলজারটা। কিন্তু তার আগে উনি কিন্তু একজন রেলকর্মী ছিলেন। রেলকর্মী বলতে উনি হচ্ছে সরকারি যে রেলগুলো আছে দূরপাল্লার, এখন তো বেশ সরকারি হয়ে গেছে, আজ থেকে প্রায় 40-42 বছর আগের কথা। তখন উনি অ্যাকচুয়ালিও ওই সরকারি রেল, যেরকম শতাব্দী এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস যেগুলো আছে, খুব পুরনো আর খুব নামি যে ট্রেনগুলো, উনি ওই ট্রেনে অ্যাকচুয়ালি যে খাবার সিস্টেম থাকে, যারা ট্রেনে করে যাত্রীরা ভ্রমণ করেন তারা যে খাবার অর্ডার করেন, তো উনি অ্যাকচুয়ালি সবাইকে খাবার পরিবেশনা করতেন। ওনার কাজ ছিল। ওনার জীবনে ঘটে যাওয়া দুটি ভৌতিক ঘটনা আজকে বলবো। আমাদের দিদিভাই বলেন, আমাদের পরিবারটা বেশ বড়, আর আমাদের পরিবারটা বড়োর সাথে সাথে হচ্ছে আমাদের পরিবারের বেশ নাম ডাক আছে। আমার মামা শ্বশুর একজন অ্যাস্ট্রোলজার। তার আগে যেহেতু উনি ট্রেনে কাজ করতেন, যখন ট্রেনে দূরপাল্লার উনি চাকরি করতেন, তখন কিন্তু ওনার অনেক মানুষকে ভালো করার কিছু ঘটনা উনি শেয়ার করেন। যেরকম উনি যেহেতু রেলে ছিলেন, তো একটা ভালো টাকা কিন্তু স্যালারি পেতেন, কারণ তখন তো ওটা গভর্নমেন্ট সার্ভিস ছিল, এখন তো প্রাইভেট হয়ে গেছে। আর ওনারা একটা পার্স পেতেন, পার্সে মোটামুটি বছরে ঘোরার সুযোগ সুবিধা উনি কিন্তু অনেককেই দিয়ে থাকতেন, কেন উনি তো টেনে টেনেই থাকতেন। আর ওনার বাড়ির পরিবারের লোকজন অতটাও যেত না, কখনো কখনো যেত। এছাড়া কিন্তু উনি প্রায়শই সময় বাইরে বাইরে মানুষকে, বাইরে বলতে অচেনা মানুষকে তো না, পাড়ার অনেক কাউকে কিন্তু উনি হেল্প করতেন। এবার ঘটনাটা বলি। আমাদের মামা শ্বশুর বিয়ের পরপর প্রায় এর আগেও 7-8 বার উনি এসছেন আমার কাছে, বেশ পুরনো, নতুন পরিচয়ের মানুষ উনি না। আর উনি আসলে ওনাকে দেখলেই না মনটা যেন শান্তি হয়ে যেত। ওনার কথাবার্তা, ওনার আচার আচরণ এত ভালো, যে কোনো মানুষের মনে একটা শান্তি লাগতো। তো সেরকমই মামা শ্বশুর মশাই একদিন আসেন। তো আমাকে আমার শাশুড়ি মা বললেন, বৌমা কাজের মেয়ে কিন্তু আমাদের রান্না করবে না, আজকে খাসির মাংস গোটা রসুন দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে ঝোলটা তুমি করবে। কারণ খাসির মাংস ঝোলটা আমার শ্বশুর বাড়িতে আগেও সবাই বরাবর করতেন, শাশুড়ি মা বা কাজের যারা রয়েছেন রান্নার, তো তারাও খারাপ করেন না। কিন্তু আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার হাজবেন্ড, ওনাদের আমার যে রান্না করার স্টাইলটা খুব ভালো লাগে। মামা শ্বশুর মশাই আগে 1-2 বার খেয়েছেন,
তো শাশুড়ি মা যখন বললেন, তা আমি বললাম যে ঠিক আছে, আমি রান্নাটা করব। মামা শ্বশুর মশাই আসলেন, এসে বসলেন। তো ওনাকে প্লেট ভর্তি মিষ্টি দিলাম। জানি যদি উনি এত মিষ্টি খাবেন না, সুগারের পেশেন্ট। শুধু এটা একটা, মানে কি বলবো, বাড়িতে আসলে আপ্যায়ন করতে হয়, শুধু এইটুকুনি সম্মানের জন্য। তো আবার মামা শ্বশুরমশাই বললেন যে, আরে স্বর্ণালী, বৌমা তুমি কিন্তু খুব চতুর হয়ে গেছো। জানো মামা শ্বশুর মিষ্টি গ্রহণ করবেন না, আমি একটাও মিষ্টি আহার করব না, কিন্তু তারপরেও তুমি দিয়ে গেলে। তো হাসতে হাসতে মিষ্টিটা ওনার সামনে দিতে উনি জাস্ট একটা মিষ্টি থেকে একটু ছুঁয়ে নিতেন, ব্যাস। তারপর আবার ফ্রিজে ওরকম ধরে রেখে দেওয়া হতো, সেগুলোই আবার আমাদের রাতের ডিনারে খাওয়া হয়ে যেত। এইবার কথা হচ্ছে, আমার মামা শ্বশুর খাওয়া দাওয়ার পর দুপুরবেলা, শীতকাল, ছাদে ওঠেন। ছাদে উনি উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে জব করছেন। রুদ্রাক্ষের মালা ওনার কাছে সর্বদা সময় থাকতেন, কোনো সময় গলায়, কোনো সময় হাতে। তা উনি জব করছেন দেখে পাশে আসে যে আমাদের প্রতিবেশী আছে, সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক। ওনারা দেখে বললেন, আরে আরে মামা বাবু, আপনি এসছেন। সবাই ছুটে আসে। কাউকে বারণ করার কিচ্ছু নেই, কেন শাশুড়ি মা বলেই রেখেছেন, তোমার মামা শ্বশুর মশাই আসলে ওনাকে কে ঠেকায় আর আমাদের প্রতিবেশীদের কে ঠেকায়, সেই যেন মনে হয় প্রতিবেশীর মেয়ে বউগুলো মানে অপেক্ষা করে কখন মামা বাবু ওদের আসবে। যাই হোক, মামাবাবু এসছেন, সব দৌড়ে দৌড়ে আসে, সব এসেই কোনো কথা নেই, সোজা একদম ছাদে। এক পা এক পা করে আমিও গেলাম আসর জমাতে। সবাই বসেছে মাদুর পেতে, উনি গোল করে নিয়ে সবাইকে বসে হাত দেখছে, সবাইকে জিজ্ঞেস করছে, কি রে তোর ভবিষ্যতে কলকাতায় বিয়ে হবে, কি রে তুই তো কলকাতার বাইরে চলে যাবি, এরকম সবাইকে বলছে। এ না যে উনি হাত দেখে বলতেন সেটা হয়তো ভুল হতো, সেরকমও না, সঠিক, একদম সঠিক, ইয়ার কি করে বলতেন না, খারাপটাও বলতেন, ভালোটাও বলতেন। তো তখন আমার ওই কতবার একটা মানুষকে হাত দেখানো যায়, উনি তো অলরেডি আগে দেখেই নিয়েছেন। আমি শুধু মামা শ্বশুর মশাইকে বললাম যে, মামা শ্বশুর মশাই, আপনি তো রেলে চাকরি করতেন, ওর আগেও আপনি যখন এসছিলেন, মানে মামা শ্বশুর মশাই যখন এর আগে বাড়িতে আসে, তখন উনি বলেছিলেন আমি ওনার কাছে যে ভূতের ঘটনা শুনতে চাই, উনি তখন আর বলেননি, বলেছিলেন পরের টাইমে যখন আসবো থাকবো তখন আমি বলবো। আগে যখন উনি এসেছিলেন চলে গেছিলেন একদিন থেকে, আর হয়নি। তো এইবার যখন আসেন তখন ওনাকে আমরা বললাম যে বলতেই হবে। এবার পাড়ার যত মেয়ে বউ ছিল সবাই বলছে না বলতেই হবে। তখন উনি ঘটনাটা বলেন। আমরা খুব ভালো করে মনে আছে, দিল্লি ঢুকছি, দিল্লিতে এটা আজ থেকে প্রায় 41 বছর আগেকারের ঘটনা। মামা শ্বশুরমশাই বলেন, আমি শতাব্দী এক্সপ্রেসে দিল্লি যাচ্ছি। রাতে ডিনার মোটামুটি 7:30টার মধ্যে দিয়ে দেওয়া হয়। এবার যে খাবে যখন সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। 7:30 8টার মধ্যে সবাইকে ট্রেনে আমাদের ডিনার সার্ভ করা হয়ে যায়। দিয়ে আমরা আমাদের কেবিনে গিয়ে রেস্ট করছি, বসে আছি। এবার কেউ কিছু অর্ডার দিলে সেটা পরের কথা। এবার সব থেকে বড় কথা হয়, হঠাৎ করে একটা জায়গায় আমাদের ট্রেন দাঁড়িয়ে যায়, সিগন্যাল পাচ্ছে না। সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেনটা দাঁড়িয়ে থাকে। বাইরে সত্যি কথা বলতে অনেক দূরে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর বা দোকানপাট কিছু একটা আছে, দূরে, অনেক দূরে লাইটের একটা ফোকাস আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সামনে পুরোটাই জঙ্গল আর চারপাশে শুধু জোনাকির শব্দ ছাড়া কিছুই নেই। যাই হোক, খুব ভালো কথা, আমি বসে দেখছি, বাইরেটা তাকিয়ে রয়েছি। হঠাৎ করে আমি দেখলাম বাইরে জানলা দিয়ে একটা মহিলা, আমি যেই ট্রেনে বসে আছি ট্র্যাকের পাশে তো ট্র্যাক আছে, আমি দেখছি একটা ট্র্যাকের মধ্যে একজন মহিলা মাথার মধ্যে ঘুঁটে নিয়ে যাচ্ছে। আমি কিভাবে দেখছি, পুরোটাই অন্ধকার, কিন্তু ট্রেনের ভিতরে যে লাইট জ্বলছে সেই লাইটটা জানলা দিয়ে তো বাইরে যাচ্ছে। একদম সেই আলোতে দেখছি মহিলাটি মাথার মধ্যে একটু ঝুড়ির মধ্যে ঘুঁটে নিয়ে যাচ্ছে। শাড়িটা অর্ধেক মানে পরা, অর্ধেক খোলা, যেরকম হয় না বয়স্ক মহিলারা কোনো রকমে জড়িয়েছে, ব্লাউজ নেই, কিন্তু ওনার মুখ দেখতে পাচ্ছি না, যথেষ্ট হাঁটুর একটু নিচে ওনার শাড়িটা পরিপাটি করে একদমই পরা না, যারা কাগজ কোড়ায় রাস্তায় ঠিক যেরকমভাবে শাড়ি পরে ওরকমভাবেই পরা। আমি দেখে বললাম,
এখন রাত 2:30 বাজে, মাথায় করে ঘুঁটে নিয়ে মহিলাটি যাচ্ছে। আমি জানলা দিয়ে মাথাটা বাড়িয়ে দেখার চেষ্টা করলাম, জানলা দিয়ে কতটা দেখবো, কাঁচ ফেলা। তা আমি সাথে সাথে গেটে গেলাম। আমি যখন গেটে গিয়ে দাঁড়াই তখন দেখলাম মহিলাটি আমার যে ট্রেনের যেখানটা আমি কামরায় রয়েছি ওই গেট ক্রস করে উনি অন্যদিকে চলে গেছে, মানে ওই দিকে যাচ্ছে। তা আমি তখন ওনাকে দেখছি, উনি অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এরকমভাবে যাচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ঠিক ট্রেনের গা ঘেঁষে, কিন্তু অপর সাইডের ট্র্যাক থেকে উনি হাঁটছে ট্রেনের গা ঘেঁষে, মানে ট্রেনের আলোটা যে পড়েছে উনি পরিষ্কারভাবে সেটা দেখতে পাচ্ছে যাচ্ছে। এই যখন সেম জিনিসটা আমি যখন দেখি ট্রেনে বসে, আমি তখন ভাবলাম এখন রাত প্রায় 2:30 বেজে গেছে, হাতে আমার ঘড়ি। আমি ঘড়িতে দেখছি এত রাতে একটা মহিলা, এটা পসিবল না। তাও খুব একটা ওনার বয়স না সেরকম, মানে একদম বৃদ্ধ হয়ে গেছে, কোমর ভেঙে হাঁটতে পারছে না এরকমও না। আমার না কোথাও গিয়ে একটা ভয়, সত্যি কথা বলতে আমার কাজ করছে। তখন আমার যে সহকর্মী ছিল ও আসছিল সামনের যে কামরাটা আছে ওখান থেকে, আমাকে এসে বলল যে কি রে, কি দেখছিস বাইরে, পুরো ঘুটঘুট করছে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে, কি দেখছিস? আমি তখন বললাম হ্যাঁ ভালো হয়েছে এসছিস, দেখ। ওকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, ওই দেখ, দেখ একটা মহিলা যাচ্ছে, ওই দেখ। ও আমাকে বলছে কোথায় মহিলা? তো আমরা যেহেতু ট্রেনের মধ্যে থাকি, নানা রকমভাবে আমাদের সেফটি টর্চ টর্চ সব দেওয়া থাকে। ও বললো দাঁড়া আমি আসছি। ও টর্চ নিয়ে এসে ওই দিকের কামরা দিয়ে, মানে যেদিকে মহিলাটি চলে গেছে ও সামনের ওই দিকে ঘুরে গিয়ে কামরায় ওখান থেকে টর্চ মারছে, পেছনে সামনে টর্চ মেরে। আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমাকে ইশারা করে বলল কই, সত্যি কেউ নেই, কেউ নেই। আমি তখন বললাম হয়তো ট্র্যাকের পাশে হতে পারে, কোনো বস্তি এলাকা আছে, হয়তো ওখানে চলে গেছে। বলছে হতে পারে। এবার সব থেকে বড় কথা হলো ট্রেনের মধ্যে আমি আর ও বসে পাশাপাশি গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ করে যেতে যেতে একটা কাণ্ড ঘটলো, সেটা হচ্ছে প্রায় কিছুটা ট্রেন আবার যাওয়ার পর দাঁড়িয়ে যায়। সিগন্যালের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, বাইরে বেশ কুয়াশা পড়েছে। কুয়াশা পড়লে দূরপাল্লার ট্রেনগুলো মাঝ পথে এরকম দাঁড়িয়ে থাকে, অনেক সময় সিগন্যালের প্রবলেম হয়, নাহলে দুর্ঘটনা চরম হবে। আবার এক জায়গায় দাঁড়ায়, আমাদের মামা শ্বশুর মশাই আমাদের স্বর্ণালী দিদিভাইকে বলেন যে ওই ভদ্র মহিলা, বয়স্ক বৃদ্ধা মহিলা, মাথায় একটা ঝুড়ি, তার মধ্যে খুঁটে নিয়ে আবারও দেখি ঠিক আমি যেই জানলার ধারে বসে আছি, যেই কামরায়, বাইরে ট্র্যাক থেকে যাচ্ছে। আবারও সেম দেখি ট্র্যাক থেকে যাচ্ছে। আমি বললাম কি ব্যাপার, এত তাড়াতাড়ি মহিলাটি এখানে কোথা থেকে আসলো? আর ট্রেন তো আর ওই একটু একটু খুব আসতে যায় না, যথেষ্ট স্পিডে গেছে, প্রায় 25 থেকে 30 মাইল মানে ট্র্যাক অতিক্রম করার পর এসে দাঁড়িয়েছে। তাহলে সেই মহিলাটি বৃদ্ধা কী করে আসলো? আমি যথেষ্ট ভয় পাই, যথেষ্ট ভয় পাওয়ার পরেও আমি একটা জিনিস জানি, যেহেতু তখন মামা শ্বশুর মশাই এই অ্যাস্ট্রোলজারের বিষয়টা পড়াশোনা করছে, উনি অ্যাস্ট্রো নিয়ে, আর ওনার মধ্যে তখন অনেক কিছু জিনিস জানা রয়েছে। উনি সেই সাহস সাথে করে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। ট্রেন থেকে নেবে ওই যে বৃদ্ধা মহিলাটি যে মাথায় ঘুঁটে নিয়ে যাচ্ছে ঝুড়ির মধ্যে, ওই বৃদ্ধা মহিলাটির পেছন 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 হাঁটতে থাকে রেল লাইনের ওপর থেকে। ওই মহিলাটি লক্ষ্য করে খালি পায়ে যাচ্ছে। কীভাবে? যথেষ্ট গ্যানাইট পাথর পড়া থাকে, যেগুলো ছুচালো, আপড়া খাপড়া, যথেষ্ট সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, পা দিয়ে ব্লিডিং হতে পারে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু। কিন্তু আমাদের যে মামা শ্বশুর মশাই, আমাদের স্বর্ণালী দিদি ভাইয়ের, উনি পায়ে বুট পরেও ডিসব্যালেন্স হচ্ছে হাঁটতে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা অন্ধকারের মধ্যে মাথার মধ্যে বস্তা, মানে ঝুড়ির মধ্যে ঘুঁটে নিয়ে সমানে হেঁটে চলে যাচ্ছে। না উনি একটু টলছে, না উনি হোঁচট খাচ্ছে, কোনো কিছুই না। উনি কিন্তু ওনার মতো বেশ যাচ্ছে।
আমাদের মামা শ্বশুর মশাই যখন ওনার পেছনে ফলো করতে করতে যায় ট্রেনে, তখন হরেন দেয়। ট্রেনে যখন হর্নটা দেয়, হর্নটার সাথে সাথে ওনার একটা সম্মিত ফেরে। যখন সম্মিত ফেরে তখন উনি ভাবছে যে ট্রেনটা যখন ছাড়বে, কারণ রাতের বেলা বিশেষ করে যে শতাব্দী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেগুলো খুব হাই হাই ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলো দূরপাল্লার কিন্তু রাতের অন্ধকারে পুরো পাল্লা যে গেটগুলো থাকে লক করা থাকে ভিতর দিয়ে। এখন তো করা থাকে দিনের বেলাও, তখন রাতের বেলাও কিন্তু লক করা থাকতো, আর পুরো লক করে দিয়েছে। এবার দাদা ভাই পড়ে গেছে, মানে ওনার মামা শ্বশুর মশাই পড়ে গেছে ফ্যাসাতে। এবার উনি উঠবে কি করে? ট্রেন তো চালু হয়ে গেছে, ট্রেন যাচ্ছে, উনি তো কাউকে বলে নামিনি। এবার কি হবে? এবার উনি ভয় পাচ্ছে যে ওখানে যদি ওই অন্ধকারে ট্রেন যদি রেখে দিয়ে ওনাকে চলে যায় কি হবে। এবার রাতের বেলা কি হয়? তখন প্রায় 3:10-15 বাজে। আগে দাঁড়িয়েছিল তখন 2:30-এর কাছাকাছি। আধ ঘন্টায় ট্রেন অনেকটা ছুটে এসছে পথ। এবার ট্রেনটি কী হয়েছে, উনি যে নেবেছে কেউ জানে না, ট্রেন কিন্তু ট্র্যাক থেকে বেরিয়ে যায়। চরম মুশকিলে উনি, ট্রেন চলে যাচ্ছে, উনি ওখানে দাঁড়িয়ে রয়েছে। কারণ প্রতি কটা যেই গেট থেকে উনি নিচে নেমেছেন সেই গেট হয়তো কেউ খোলা থেকে বন্ধ করে দিয়েছে, আর বাইরে কেউই অন্ধকারে লক্ষ্য করেনি, বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। যেখানে ট্রেনটা দাঁড়িয়েছিল ওখানে কোনো লোকালিটি, কোনো বসতি নেই, কে বাইরে দেখবে? সবাই তো ঘুমাচ্ছে। সব থেকে মহা জ্বালায় মহা প্রবলেমে পড়লো সেটা হচ্ছে মামা শ্বশুর মশাই। যখন ট্রেন চলে গেছে মামা শ্বশুর মশাই দেখছে পুরো নিঃস্ব, মনে হচ্ছে পৃথিবীতে উনি একাই বেঁচে রয়েছে, চারপাশে ঘুটঘুট ঘুটঘুট করছে অন্ধকার, কেউ নেই। কোথায় সেই মহিলা? কোথায় সেই মহিলা? আর এইটা মামা শ্বশুর মশাইয়ের জীবনের চরম ভুল হয়েছে। মামা শ্বশুর মশাইয়ের জানা দরকার ছিল একটা মহিলা আধ ঘন্টা আগে যাকে পায়ে হেঁটে মাথায় ওরকমভাবে ঘুঁটে নিয়ে ঝুড়িতে যেতে দেখলাম, সে আধ ঘন্টা পর ট্র্যাকের মধ্যে দিয়ে কীভাবে যায়, ওনাকে কেন বারবার দেখা দিচ্ছে। উনি তবুও ওনার মানে মনের জোর নিয়ে নাবে। ট্রেনটি যখন চলে যায় তখন উনি পুরো একা, বলছে চারপাশে পুরো ঘুটঘুট ঘুটঘুট করছে অন্ধকার, গাছপালা আর জোনাকির শব্দ। কি জোরে জোরে জোনাকির শব্দ, ঠান্ডাকাল, কোথা থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, কুকুরের ডাক, কিচ্ছু নেই। মামা শ্বশুরমশাইয়ের কথা বলছি, আমার গা ভার হয়ে আসছে। শুধু পরিস্থিতিটা ভাবো, শুধু ভাবো। মামা শ্বশুরমশাই মানে বলছে আমি ওখানে 10 থেকে 15 মিনিট পুরো পাথর হয়ে যাই, পুরো পাথর হয়ে যাই। আমি তো বিষয়টা বুঝি, ট্রেন যতক্ষণ ছিল ততক্ষণ আমার মধ্যে একটা জোর ছিল। আমি ট্রেন থেকে কেনই বা নামলাম, আমার তখন মাথায় এইটাই আসছে আমি ট্রেন থেকে নেমেছি কেন। আমাদের স্বর্ণালী দিদিভাই বলেন, আমরা মামা শ্বশুরের কথা শুনে সবাই মানে বাড়ি যাবে কারা, তারা মানে বাড়ি যাবে যারা প্রতিবেশী, বলছে কি করে যাব, এতটা ভয় লাগছে। মামা শ্বশুরমশাই যেরমভাবে বলছেন, বলে আমি 10 থেকে 15 মিনিট পুরো পাথর হয়ে থাকার পর আস্তে আস্তে নামলাম রেল ট্র্যাক থেকে। বুঝতে পারছি না কোথায়, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। আমি জানি রাস্তা তো পাবোই, হাঁটছি। আমি হাঁটতে 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 জঙ্গলের ভেতর দিয়ে যখন আমি একদম একটা রাস্তার মধ্যে এসে পড়লাম, তখন বেশ ভোরের আলো বেরোচ্ছে। ভোরের আলো মানে বুঝতে পারছো, উনি রাত 3টে ট্র্যাকে নামে, তারপর ধরো 3:30 অবধি ট্র্যাকে ছিল। তারপর উনি কতটা হেঁটেছে, ভোর 5টা না বাজলে ভোরের আলো কিন্তু সেরমভাবে ফোটে না, তাও আবার শীতকাল। উনি যখন ভোরের আলো ফোটে, হালকা হালকা ভোরের আলো মানে অন্ধকারটা মুছে গেছে, উনি একটা রাস্তা পান, বলে আমি তখনও হাঁটছি। আমার ওই সেই দিন পেছনে কত রকম আত্মা যে আমাকে ফলো করে, আমাকে মেরে ফেলার চেষ্টা করে, আমাকে কত রকমভাবে ছলনা করে আমার সাথে, আমি বললে শেষ হবে না। এত কিছু আমার সাথে হয়। আমি যখন ভোরের আলো বেরোয়, যখন আমি পথ দিয়ে হাঁটছি, একটা রাস্তা আমি দেখতে পাই, কোনো রাস্তায় গাড়ি নেই, বাড়ি নেই, লোকবসতি নেই, কিছু নেই, কালো রাস্তা, দুপাশে শুধু কচু বন, কচু বন আর কালো একটা পিচের সরু রাস্তা। জানি হয়তো এই রাস্তা দিয়ে উঠলে কোনো জায়গায় হাই রোড, মেন রোড পাবো। এই রাস্তাকে অনুসরণ করে যখন হাঁটছি,
গা ঢাকা ঢাকা, তখনও অন্ধকার। আমি দেখছি লাল টুকটুকে একটা বেনারসি যেরকম শাড়ি হয়, জানি না বেনারসি কিনা, লাল টুকটুকে একটা শাড়ি পরা অল্প বয়সী একটা মেয়ে, ফর্সা টুকটুকে, মাথায় কলসি নিয়ে আমার দিকে হেঁটে আসছে। আমি যেই পথ দিয়ে যাচ্ছি ও ঠিক তার উল্টো পথ দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। যখন আসছে হাঁটতে হাঁটতে, আমি দেখে অবাক। বাড়ি নেই, কোনো গাড়ি নেই, লোকবসতি নেই, একটা ফর্সা টুকটুকে অল্প বয়সের মেয়ে, লাল রঙের একটা শাড়ি পরা। সেই মেয়েটা বাড়ি থেকে একা একা মাথায় কলসি নিয়ে কোথায় যাচ্ছে? জল আনতে। মাথায় একটা কৌতূহল হচ্ছে, একটা কৌতূহল। যাই হোক, তারপর কোনো রকমে আমি মেয়েটাকে যখন পাস করে চলে যাই, আমি কি জানি মনে একটা কৌতূহল হচ্ছে। আমি তো কিছু হলেও অ্যাস্ট্রো নিয়ে তখন পড়াশোনা করছি, জানি। আমি মেয়েটাকে ক্রস করে গিয়েই পেছন ঘুরে যখন আমি তাকাই, দেখলাম না, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কোনো মেয়ে নেই। সেকেন্ডের মধ্যে উধাও। মামা শ্বশুর মশাই হাঁটতে হাঁটতে যখন মেন রাস্তা পান, তখন দেখছে একটা 4 চাকা ছোট ট্র্যাকগুলো আছে, যাচ্ছে। মামা শ্বশুর হাত দেখাতে দাঁড়ান। মামা শ্বশুরকে পোশাক পরা, রেলের ট্যাগ লাগানো কর্মী, রেলের পোশাক দেখে ওই যে ট্র্যাকের চালক ছিলেন ওনারা জিজ্ঞেস করেন যে আপনি কি রেলে সার্ভিস করেন? বলে হ্যাঁ। বলে আপনি এখানে একা, এখানে তো লোকবসতি নেই। তখন বলল ভাই, আমাকে তোমরা এরপরে যে রেল লাইন আছে, রেল প্ল্যাটফর্ম, আমাকে ছেড়ে দেবে? তখন বললো আমরা দিল্লির ওই দিকেই যাচ্ছি, হিন্দিতেই কথা হয়। তখন দিল্লি প্ল্যাটফর্মে নিয়ে গিয়ে মামা শ্বশুর মশাইকে ওনারা মানে বাইরেটা ছেড়ে দেন। উনি তারপর সে ট্রেন ওখানেই ছিল, উনি গিয়ে তারপরে সব ট্রেনের ওনাদের সহকর্মীদের ঘটনাটা বলেন। মানে মানুষের জীবনে কত রকম অভিজ্ঞতা হয়, কত রকম ঘটনা হয়, যেগুলো মানুষে যদি আমাদের শেয়ার না করে আমরা জানতেই পারবো না। আমাদের বোন, কতগুলো বোন আসাম থেকে ঘটনা পাঠায়। আমি আগামী 2-1 দিনের মধ্যে ঘটনাগুলো শেয়ার করব। এতটাই ভয়ঙ্কর। আর কালকে আর একটা ঘটনা আসবে। এক বোন আসাম থেকেই পাঠাবে ভিডিও ফুটেজ সহকারে। আর সেই বোন এটাও আমাকে বলেছেন যে কারোর মুখ থেকে ঘটনাটা ভিডিও করেই উনি পাঠাবেন। দেখা যাক, অপেক্ষায় আছি, ভিডিও ফুটেজ সহ ঘটনাটা শুনবো। বোন, ঘটনা শুনছো হয়তো, তুমি শুনলে তোমারই কথা বলছি। অবশ্যই কিন্তু আমাদেরকে ঘটনাটা কালকে শেয়ার করো, যাতে আমি কালকে বা পরের দিন ইউটিউবে দিতে পারি। তাহলে চলো আজকে চলে যাব, ঘটনা শেষ করব। আর কথা বলছি খুব কষ্টে। একটা কথা বলে হয়তো তোমাদের সবার খুব খারাপ লাগবে। ডক্টর কিন্তু রীতিমতো পুরো 1 সপ্তাহ আমাকে কিন্তু ভিডিও করতে বারণ করে দিয়েছেন। একটা সপ্তাহ আমাকে, তোমরা দেখছো আমি রেডি হয়ে বসে আছি। আমি আজকেও ডাক্তারের কাছ দিয়ে এসে ঘটনা রেকর্ড করছি। আজকে ঘটনা যেতে বেশ রাত হবে, কারণ এখন প্রায় 9টা বেজে গেছে, আমি রেকর্ড করতে বসেছি। আর ডক্টর বলেছে আপনি কথা বলবেন না, এই যে ভোকালটা আছে না, এইটা একটা কিছু প্রবলেমের মধ্যে আছে। যদিও আমাকে মানে তোমার ফটো করতে দিয়েছে, এক্সরে করতে হবে। আর আমার এই এখানটা, গলার এখানটা, এই ধার দিয়ে পুরো ব্যথা, এইখান থেকে শুরু করে এগুলো পুরোটাই আমার ব্যথা। এই দিকটা অতটা ব্যথা নেই, কিন্তু এই দিকটা ব্যথা, আমি ঢোক গিলতেও পারছি না, কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে। যাই হোক, তোমাদের কমেন্টে নামগুলো পড়ি। আর হ্যাঁ, প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নটা বলি, যতই কষ্ট হোক ঘটনা নিয়ে তোমাদের কাছে আসবো, এটা ঠিক, খুব আস্তে আস্তে বলবো। আর প্রশ্ন হচ্ছে এইটাই যে এই ঘটনাটা যে বললাম, ট্রেনে উনি বসেছিলেন, দিল্লি যাচ্ছিলেন ট্রেনে করে, আর উনি ট্রেনেই খাবার সার্ভিস করেন। তো আমাকে তোমরা প্রশ্নটা বলো, এটা কত বছর আগে, কত বছর আগেকারের ঘটনা? এই ঘটনাটা মূলত, এই ঘটনাটা যে আমাদের স্বর্ণালী দিদিভাইয়ের মামা শ্বশুর মশাই বলেছেন, কত বছর আগেকারের ঘটনা। একটাই প্রশ্ন রইল, ঠিক আছে, উত্তর দিও। চলো, প্রথম কমেন্ট করেছো ঐশী। হাই দিদি, আমি ঐশী মুখার্জি। আচ্ছা, তারপরে পাপ্পু দে, চুমকি বিশ্বাস দিদিভাই, রূপা দে, টুকাই বেরা দিদিভাই, তারপর শুভঙ্কর ঘোড়ই, তারপরে মৌরয়, টুকাই বেরা দিদিভাই, ভাস্কর অধিকারী, পিন্টু ঘোষ, তারপর নীলিমা সিং, আবার ভাস্কর অধিকারী ভাই আমাদের কমেন্ট করেছে।
তারপরে সুদীপ্ত ব্যানার্জি, সীমা দাস মুন্না, তারপরে সন্তুর দুনিয়া, প্রদীপ দাস, নৌমান ভাই অনেকদিন পর কমেন্ট করলে এই কার্টুন টি শার্টটা খুবই ভালো হয়েছে সোনা দিদিভাই। হ্যাঁ, আমাকে একজন বলতে পারো ওটা গিফট করেছে, তাও যার দোকান সেই, মানে গিফট বলতে ওই জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার না, ওইটা হচ্ছে টোকিওর একটা ড্রেস। টোকিও থেকে একজন এসছিল ওনাদের বাড়িতে, ওখানে আত্মীয় থাকে। তা ওই ড্রেসটা অ্যাকচুয়ালি ওনাদের বাড়ির একজনের জন্য নিয়ে এসছিল। তো সেই মেয়েটির গায়ের রং হচ্ছে কালো, আর সবার পছন্দ হয় না। তো ওই ড্রেসটা বাড়িতে পড়েছিল, মেয়েটি পরবে না। তো তাদেরই দোকান, এবার তারা কি করেছে, উম, উনি আমাকে পরিষ্কার কথা বলেই দিয়েছেন, কারণ সত্যি কথা বলতে ওর যে মেটেরিয়ালস কোয়ালিটিটা পুরোটাই আলাদা। আর এরকম সচরাচর আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কাউকে দেখিনি। হয়তো প্রিন্টেড এরকম অনেকে পলিস্টারের পরতে পারে, কিন্তু ওর মেটেরিয়ালসটা আলাদা। আর ওর মধ্যে টোকিওর স্ট্যাম্পও দেওয়া রয়েছে। তো ওর যে মূল্য আছে ওটা অনেকটা বেশি, অনেকটা। কিন্তু আমি সত্যি কথা বলতে নিতে চাইছিলাম না। আমরা না না এরকম গ্রিন কালার এরকম তো খুব ফ্যাঙ্কি ফ্যাঙ্কি আর কি টি শার্টটা। তো আমার প্রিন্স বলল যে মা নিয়ে নাও, তা উনি বলল নিয়ে যান, আপনার কাছে দিয়ে আমরা তো জিনিস নিই, বলল কম বেশি করে আমি দিয়ে দেবো। আমি বললাম টাকার জন্য না, অ্যাকচুয়ালি আমি নিতে চাই না। তো ওই দোকানে যে দাদা, ওনার বাবা বলল মা তুমি পড়লে তোমাকে ভালো লাগবে। শুধু ওই বয়োজ্যেষ্ঠ লোকটার মুখের দিকে তাকিয়ে আমি জিনিসটা এনেছিলাম। যদিও উনি আমার কাছ দিয়ে ওইটার মোটামুটি ওই ৫০০ কত টাকা নিয়েছিল। টি শার্টটার দাম খুব একটা বেশি নেয়নি। তো ওইটার দামটা অনেকটা বেশি। যাই হোক, আজকে তোমাদের বলে দিলাম ঘটনাটা। জোর করেই অ্যাকচুয়ালি আমাকে দেওয়া। বলল ৳৮ দিতে হবে না? এটা ভাবেন, অর্ধেকটা দিলেন, অর্ধেকটা আপনাকে আমি গিফটই করলাম। তো চলো এই হচ্ছে ব্যাপার। তারপর আপনজন কমেন্ট করেছো, তারপর মাহি রয়, চমকি বিশ্বাস, আব্দুল হক ভাই, আবারও মাহি রয়, সুনীল ভট্টাচার্যা কমেন্ট করেছেন। তারপরে সন্তুর দুনিয়া পরপর ৩টে ৪টে ৫টা ৬টা ৭টা ৮টা ৯টা ১০টা ১১টা ১২টা ১৩টা ১৪টা কমেন্ট, মানে আজকে সেরা কমেন্ট হচ্ছে সন্তুর দুনিয়া। তারপর মিন্টু দাস, টুকাই বেরা, টিনা আচারিয়া, বনশ্রী দে, টিনা আচারিয়া। ওহ সরি, কথা বলছি না এখানটা দেখো ফুলে যাচ্ছে, প্রচণ্ড ব্যথা করছে। সুমনা ভট্টাচার্যা, তারপরে হচ্ছে মিতা দত্ত, রিনা সিনহা, এসকে কালিম দাদাভাই, রাজীব জাসওয়াল, শামিমা সামরোস, হাই দিদি, হ্যালো বনু। তারপরে কমেন্ট করেছো সুজাতা দাস, পাপ্পুদি, সুপর্ণা দিদিভাই, সুপর্ণা দিদিভাই দুটো কমেন্ট করেছো। উত্তম দাস, তারপর হচ্ছে পারমিতা সাহা, আহ, চন্দ্রানী পাল, তারপরে নীলিমা সিংহ, অ্যাঞ্জেলিনা সোরেন, মধুমিতা মাইতি পরপর দুটো কমেন্ট করেছো। হোয়াইট কিং বনু বলেছো লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। আমি জানি তুমি আজকে প্রিন্সের সাথে কথা বলেছো, আমি কথা বলতে পারছি না, আমার অবস্থা খুবই খারাপ। তারপরে পায়েল মণ্ডল কমেন্ট করেছো, নেহা মাইতি, আবারও পায়েল মণ্ডল, শ্রাবন্তী ভট্টাচার্যা, জয়শ্রী ঘোষ, সঙ্গীতা দিদিভাই, রেখা অধিকারী দিদিভাই, সেউসি, রোহিত, স্বপ্না বাজাল দিদিভাই। তারপরে আর ডিআর কমেন্ট করেছো। তারপর সন্ধ্যা মণ্ডল, মিষ্টি মিনি ব্লগ, আচ্ছা তোমার নামটা বলতে বলেছিলে মিষ্টি, আমি বলে দিলাম। তারপরে সৌমেন ঘোষ, সন্ধ্যা মণ্ডল, তারপরে শ্বেতা দাস, অনেকে শ্বেতা সাউ সরি, অনেক কমেন্ট করেছো। তারপরে পিয়া কর কমেন্ট করেছো, বা খুব ভালো লাগলো। পূজা দাস বলেছো সত্যি এরকমই ভাবা যায় না। তারপর টুম্পা মণ্ডল, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আর কথা বলতে পারছি না, বিশ্বাস করো আমার গলার অবস্থা খুবই খারাপ, খুব কষ্টে কথা বলছি। আজকের মতো আসি, সবাই খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল, ভালো টাটা।